ফিওনার অন্তরে এক শূন্যতা, তবে দায়িত্বের ভার নিজের কাঁধে তুলে নিল। ফিওনা হসপিটাল থেকে ক্লান্ত শৈলে ডরমিটরি ফিরে আসে। দরজাটা হালকাভাবে ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখতে পায় লিয়া বিছানায় বসে, হাতে মোবাইল ধরা। মোবাইলের আলোয় লিয়ার মুখটা স্পষ্ট দেখা যায়, তবে তার চোখে অজানা চিন্তার ছাপ। ফিওনাকে দেখে লিয়া উঠে দাঁড়ায়, হঠাৎ কণ্ঠে স্পষ্ট উদ্বেগ মিশে আছে। কোথায় ছিলে তুমি? আর ফোন ধরোনি কেন? আমি কতবার কল করেছি জানো? আমি ভীষণ চিন্তায় ছিলাম। ফিওনা ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল। লিয়ার উদ্বিগ্ন প্রশ্নগুলো ফিওনার মনে মুহূর্তেই বিদ্ধ হলো। ফিওনার মনে হচ্ছিল লিয়ার প্রশ্নগুলো তার মনের গোপন রহস্যগুলো উন্মোচন করে দিচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে ফিওনা মৃদু স্বরে বলতে লাগলো, মিস ঝাং হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল। স্ট্রোক হয়েছিল, তবে এখন অনেকটা সুস্থ। আমি শুধু তার সাথেই ছিলাম, তাই ফোনটা খেয়াল করতে পারিনি। লিয়ার মুখের রেখায় মৃদু চিন্তার ছাপ পড়ে, তবে ফিওনা সব বললেও জাসপারের বিষয়টি এড়িয়ে যায়। মনের কোণে এক গভীর গোপন কোণে সেই স্মৃতিটুকু একান্ত বন্দি করে রাখলো। লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি খুব চিন্তায় ফেলে দিয়েছিলে আমাকে, কিন্তু যাই হোক, এখন তুমি ফিরে এসেছো, এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ বিশ্রামের পর ফিওনা ধীরগতিতে উঠে বসে। রাত গভীর, চারিদিকে নীরবতা বিরাজ করছে। সে নিজের ল্যাপটপটা টেনে এনে নিয়ে ডেস্কের সামনে চেয়ারে বসল। পর্দার মৃদু আলো তার মুখে পড়তেই তার চিন্তাগুলো আরও গভীর হলো। সেই মেইলটা খুলল, জাসপারের মেল। মনে অজানা উদ্বেগ। ইনবক্সে এক মুহূর্ত চুপ করে থাকার পর সাহস করে কয়েকটা শব্দ টাইপ করে পাঠালো। হাই, ফিওনা। শান্তিক নীরবতা তাকে ভীষণভাবে গ্রাস করলো। কোনো উত্তর নেই। ফিওনার মনে হতাশার ছায়া স্পষ্ট হলো। ধৈর্যচ্যুত হতে হতে ল্যাপটপটা বন্ধ করে উপক্রম করলো। ঠিক তখনই পর্দায় শব্দ ভেসে এলো, রিপ্লাই। এখনো জেগে? আর এত রাতে টেক্সট? ফিওনার চোখে এক ঝলক আলো খেলে গেল। সে জাসপারকে তার মনের ভার একে একে খুলে বলতে শুরু করলো। মিস ঝাংয়ের অসুস্থতা, নিজের একাকিত্ব, তার সমস্ত অনুভূতির তিক্ততা। ফিওনার প্রতিটি শব্দ নিজের অন্তরের গোপন কষ্টগুলোকে ব্যক্ত করছিল। জাসপার মনোযোগ দিয়ে শুনল, তবে তার মনের গভীরে অপ্রকাশিত অস্থিরতা কাজ করছিল। ফিওনার মেসেজগুলো পড়তে পড়তে তার ভ্রু কুঁচকে উঠল। মনে মনে সে চাপা স্বরে বলল, উফ, সাচ এ ব্লাডি ফুলিশ হিউম্যান। এদের ইমোশনগুলো দেখলে আমার মেজাজ খারাপ হয়েছে। মানুষের আবেগ অনুভূতি কি এতটাই প্রয়োজনীয়? যাই হোক, আমার মিশন বড়। এতটুকু আবেগী নাকামি সহ্য করতে হবে। জাসপার, নিজেকে নিয়ন্ত্রণ কর। টেম্পার হারালে কিন্তু চলবে না। নিজে নিজেকে বলতে লাগলো। তবুও জাসপার তার মুখে কোনো অস্বস্তির ছাপ না ফেলে বরং তার বার্তায় ফিওনাকে শান্ত করতে শুরু করে। ফিওনা, আমি জানি এই সময়টা এখন তোমার জন্য অত্যন্ত কঠিন। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবে এতটুকু বলবো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আই নো ইউ আর এ স্ট্রং গার্ল। জাসপারের কথাগুলো মিথ্যে হলো ফিওনাকে শান্ত করার উদ্দেশ্য। নিজেকে সংযত করে রাখতে হবে সে জানে, কারণ তার সামনে এক বিশাল দায়িত্ব। মনের ভেতরে বিরক্তির স্রোত উথাল পাথাল করলেও বাইরে সে দেখায় ছাঞ্জা বুদ্ধিমত্তা। কিছুক্ষণ আলাপ শেষে ফিওনা ক্লান্ত মনে জাসপারকে শুভরাত্রি জানিয়ে ঘুমোতে চলে যায়। অপরদিকে জাসপার কম্পিউটারের সামনে এখনও বসে। ওর মনের গভীরে তীব্র অস্থিরতা জমতে শুরু করে। এতক্ষণ যাবৎ মানবীয় আবেগের সাথে জড়িয়ে থাকা এই ফালতু কথোপকথন ওর মেসেজের উপর এক অদ্ভুত ভার তৈরি করেছে। ফ্রিকোজকে জাসপার গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু মনের মধ্যে একটা সুতীব্র আকাঙ্ক্ষা বারবার ওকে তাতিয়ে তুলছে। উফ, কতক্ষণ ধরে মানবী মেয়েটার সঙ্গে এত নিরর্থক বকবক করতে হলো। জাসপারের মনে ইচ্ছে করছিল মুখ দিয়ে হুঙ্কার ছেড়ে পুরো ল্যাবটাকেই আগুনের জ্বলন্ত শিখায় পরিণত করতে। তার শরীরের ভেতর দিয়ে প্রবাহিত ড্রাগনীয় শক্তি এক মুহূর্তের জন্য ছাপিয়ে উঠল। মনে হলো সামান্যতম সুযোগ পেলে চারিদিকে আগুনের গোলাপ বর্ষণ করবে, কিন্তু ঠিক তখনই ল্যাবের দরজা ধীর পায়ে আরেকজন ড্রাগনের প্রবেশ ঘটে। জাসপার তার মেজাজ সামলাতে না পেরে টেবিলের উপর মুষ্টিঘাত আঘাত করলো। রাগে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। সেই মুহূর্তে থারিনিয়াস রুমে প্রবেশ করলো, মুখে কঠিন এক দৃঢ়তার ছাপ। সে ধূসর রঙের ড্রাগন চেয়ারে মৃদু দৃপ্তি ছড়াচ্ছে, তবে
মানবরূপে তার উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। সে ছিল ভেনাসের অন্যতম শক্তিশালী প্রয়োজনীয় আর জাসপারের প্রিয় ড্রাগন সদস্য, নাম তার থারিনিয়াস। থারিনিয়াসের চোখে বিদ্যুতের মতো ঝিলিক, হাতে এক বিশেষ তথ্য নিয়ে যে সে জাসপারের সামনে দাঁড়ালো। জাসপারকে সম্মান প্রদর্শন করে ল্যাবে ঢোকার অনুমতি নিল। প্রিন্স অরিজিন বিশেষ তথ্য রয়েছে। থার্নিয়াসের কণ্ঠ গভীর দৃঢ় ছিল, মনে হচ্ছে শতাব্দী কাল ধরে লুকিয়ে থাকা কোনো গোপন বার্তা সে প্রকাশ করতে চলেছে। জাসপার চোখ তুলে তাকায় তার দিকে। রাগ ও অবসাদ এক মুহূর্তে মিলিয়ে গেল। সম্বিত ফিরে পেল সে, আর বুঝল থার্নিয়াস যে বার্তা নিয়ে এসেছে সেটা অবহেলা নয়। তো নিয়ে এসছো থারেনিয়াস। প্রিন্স, আপনার এই রাগটা আপাতত নিয়ন্ত্রণ করুন। থার্নিয়াস বলল, কণ্ঠে শীতল নিরাশক্তি। চেনসিং ইয়াংলি ইতিমধ্যেই ইথেরিয়নকে অন্য জায়গায় সরানোর পরিকল্পনা করছে। জাসপার থার্নিয়াসের দিকে তাকে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। তারা কি পাগল? তারা জানে না হ্যাথেরিয়নকে সরানো মানে কি বিপদ ডেকে আনা? থার্নিয়াস মাথা ঝাঁকিয়ে বলল, তারা জানে না, কিন্তু তারা নিজেদের লাভের কথা ভাবছে। এথেরিয়নের ক্ষমতার ব্যাপারে ওকে ওয়াকলি চিরন্তন জীবন পেতে চায়, আর চেনসিং সারা বিশ্বে খ্যাতিমান হওয়ার আকাঙ্ক্ষায় পূর্ণ করতে চায়। আমরা যদি দ্রুত কিছু না করি তাহলে এথেরিয়নের ড্রাগন শক্তি তাদের হাতের মুঠোয় চলে যাবে। আমাদের আর বেশি সময় নেই। আমরা অ্যাথেরিয়নকে রক্ষা করতে পারবো না যদি তারা আগে পদক্ষেপ নেয়। এখনই কিছু করতে হবে। থার্নিয়াস সম্মতি জানিয়ে বলল, ঠিক প্রিন্স, আমাদের দ্রুত পরিকল্পনা করতে হবে। তারা যে কোনো মুহূর্তে অ্যাথেরিয়নকে সরিয়ে ফেলবে। জাসপার তার চোখে শপথের তৃপ্তি নিয়ে বলল, আমি অ্যাথেরিয়নকে কিছুতেই সরিয়ে ফেলতে দেব না, আর ড্রাগন শক্তি হাসিলও করতে দেব না। জাসপার গভীর চিন্তায় নিমগ্ন হয়ে কিয়ৎক্ষণ নীরবতায় ডুবে থাকলো। ফিকুচকে রুমের দেয়ালের দিকে তাকালো। মস্তিষ্কে দ্রুত একের পর এক পরিকল্পনার খেলা গড়ছে। সে জানে এই মুহূর্তে প্রতিটি সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। একদিনের মধ্যেই তাকে সেই মেয়েটিকে মানে ফিওনাকে ল্যাবে নিয়ে যেতে হবে। এই মানবটিকে ব্যবহার করেই তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ অ্যাথেরিয়নকে মুক্ত করার সময় ফুরিয়ে এসেছে। জাসপার অনুধাবন করতে পারছিল যদি এক মুহূর্ত দেরি হয় তাহলে চ্যানসিং আর ওয়াংলির অপকৌশল সফল হয়ে যাবে, আর অ্যাথেরিয়নের শক্তি তাদের হাতের মুঠে চলে যাবে। যে কোনো উপায়ে তাকে সেখানে নিয়ে যেতে হবে। জাসপারের মনে মনে সংকল্প করলো। হাড়ের গভীরে ঠান্ডা এক অনুভূতি ওর শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। জাসপারের মস্তিষ্কে এবার আর কোনো সন্দেহ রইল না, এখানে ইতস্তত করার সময় নেই। স্যামুয়েল হার্ডিং লন্ডনের প্রবাদ প্রতিম বিজ্ঞানী, তার বিশাল ল্যাবরেটরির মধ্যস্থলে এক গভীর ষড়যন্ত্রে মগ্ন। নিস্তব্ধ রাতে ল্যাবের আলো আধারের ভেতরে দাঁড়িয়ে রয়েছে মিস্টার চ্যানসিং, তার পাশে অতি সূক্ষ্ম পরিকল্পনা জালে বোনা ওয়াংলি। দুজনের মস্তিষ্কের সূক্ষ্ম কূটকৌশল এখন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অ্যাথেরিয়নকে চীন থেকে সরিয়ে ফেলার জন্য। এবার সময় এসেছে, চীন আর নিরাপদ নয়। চ্যানসিং ক্ষীণস্বরে বললেন, তার প্রতিটি শব্দ ভারী আর গভীর চক্রান্তের পরিচয় বহন করে। ওয়াংলি সৎবৃত্তের প্রয়োগ করে আরও এক ধাপ এগিয়ে বললেন, আর যদি সেই অভিশপ্ত জ্যাসপার ড্রাগন লন্ডনে এসে হাজির হয়, তাকে বিনাশ করতে হবে, অন্যথায় সে আমাদের সব পরিকল্পনা নিশ্চিত করবে। চ্যানসিং এর চোখের কোণে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। জ্যাসপার আসলে তাকে এখান থেকে বন্দি করব, অথবা শেষ করে ফেলব। এথেরিয়ন মুক্ত হতে পারবে না। আকাশে বাতাস থেমে গেল। অ্যাথেরিয়নের মুক্তি নিয়ে চ্যানসিং আর ওয়াংলির এই পরিকল্পনা তীক্ষ্ণ, ভয়ঙ্কর আর নিঃসন্দেহে পৃথিবী পরিবর্তনের শক্তি ধারণ করেছে। সকালবেলার সূর্যলোক ভেজে ভার্সিটির পথ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ফিওনা আর লিন ক্লাসের শেষের ক্লান্তি তাদের চেহারায় মাখা থাকলো। এক কাপ কফির আশায় তারা কফি শপের দিকে পা বাড়ায়। পথের ধারে এক মুহূর্তে ফিওনার চোখ আটকে গেল। দূরে একটি সাদা কফি শপের থেকে একটু সামনেই সেই গাড়িটা দাঁড় করানো, যার দরজা ধীরে ধীরে খুলছে। ফিওনার দৃষ্টি বিস্ফোরিত হলো, বিস্ময়ের ঢেউয়ে ভেসে উঠল মনের গহীন প্রান্তে। সেখানে দাঁড়িয়ে আছে জাসপার, মাস্ক আর সানগ্লাস ছাড়া। তার
সেই চিরচারিত শীতল ভঙ্গি আর তীক্ষ্ণ দৃষ্টিতে সূর্যের রশ্মিতে বর্ণিত এক দেবদূত। তার রূপ এ জগতে নয়, সোনালী রশ্মির প্রতিফলনে গায়ের উজ্জ্বলতা ছিকড়ে পড়ছে। তার সাদা ফর্মাল শার্ট আর কালো প্যান্টের সাথে কোনো মানবিক রূপের ছাপ পড়ছে না। শার্টের 3টি বোতাম খোলা, হাতা গোটানো, তার প্রতিটি পেশি চিন্ময় শক্তিতে উদ্ভাসিত। ফিওনার চোখের সামনে এক মূর্তি রূপে ঈশ্বরীয় সৌন্দর্য ধরা দিল। তার বাম কানে ঝোলানো সাদা পাথরের গোলাকার দুল, যা সূক্ষ্ম অথচ বিশাল। তার গলায় এক অদ্ভুত অলংকার, কোনো প্রাচীন যুগের লকেট, যার রহস্য ফিওনার বোধের সীমা ছাড়িয়েছে। তার এক হাতে স্মার্ট ঘড়ি আর অন্য হাতে কঙ্কাল আকৃতির ব্রেসলেট। তার 4 আঙ্গুলের আংটিগুলোর ভয়ঙ্কর ডিজাইন কোনো কালের মনস্টারকে বন্দি করে রাখার মতন। জাসপার ধীরে ধীরে ফিওনার সামনে অগ্রসর হয়। সে ধীর পায়ে অগ্রসর হতেই বাতাস থমকে দাঁড়ালো। ছায়ার মতো নরম চুলগুলো ঢেকে রেখেছে তার কপালের একাংশ, আর বাকিটা এলোমেলোভাবে পড়ে আছে গলার পাশে। ত্বক এতটাই নিখুঁত আর মসৃণ যে মনে হয় আধারের মাঝে কোনো ভাস্করের নির্মাণ। সে যখন সামনে এসে দাঁড়ালো মনে হচ্ছিল যেন কোনো স্বর্গচ্যুত দেবদূত বাস্তবের পৃথিবীতে নেমে এসেছে। উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, ছায়ার মতো নীরব পদাচরণ, আর সেই উচ্চতা তাকে অন্য সব মানুষের চেয়েও এক ধাপ উপরে তুলে ধরে। তার গায়ের রং তুষারের মতো ফর্সা, নরম, স্বচ্ছ, এক অদ্ভুত ঠান্ডা উজ্জ্বল জলে উঠা ত্বক, যেন বরফের উপর সূর্য পড়ে এক ঝলক চোখ ধাঁধিয়ে দেয়। মুখাবটি ভি শেপ, তীক্ষ্ণ আর ভারসাম্যপূর্ণ, যেন পাথরের উপর খোদাই করা কোনো রাজপুত্র। গালের হাড় হালকা উঁচু, আর চিবুক নিখুঁতভাবে কাটা দৃঢ়তা আর কোমলতার মিশেলে তৈরি এক অনন্য ছাঁচ। কিন্তু যা প্রথমে চোখ কেড়ে নেয় তা হলো তার চোখ জোড়া। সেগুলো ছিল অলিভ গ্রিন চোখজোড়া, তুলনাহীন। চোখের আকৃতি বড়, হালকা ড্রাউন ট্রন্ট, অর্থাৎ কোনার দিকে একটু নিচের দিকে সবুজ চোখের মণি, যেন অজানা কোনো গ্রিক দ্বীপের জল রং, স্থির অথচ অতল রহস্যে ভরা। সেই চোখে তাকালে মনে হয় কেউ যেন তোমার আত্মা পড়ে ফেলছে, নীরব ভাষায় প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তুমি কি লুকাচ্ছ? ঠোঁট যেন কারু কাজ করা, উপরের ঠোঁট তুলনামূলক সরু, মাঝখানে হালকা ভি আকৃতির, আর নিচের ঠোঁট ভরাট এবং নরম। তার ঠোঁট ছিল হালকা রক্তিম বেগুনি, স্বাভাবিক রঙের বাইরের কিছু একটা মৃদু বিষাক্ত সৌন্দর্য, যেন ঠোঁট মিশে আছে, যা তোমাকে কাছে টানে আবার ভয়ও রাখে। আর ঠিক ঘাড়ের বাঁ পাশে শার্টের কলার ছড়িয়ে যায়, দেখা যায় একটি সবুজ রঙের ড্রাগনের চ্যাচো, ডানা মেলা আগুন খেকো চোখে, অশান্তি আর মুক্তির প্রতিচ্ছবি। মনে হয় সে ড্রাগন তারই এক ছায়া, অথবা সেই নিজেই কোনো নিঃশব্দ আগুনের দূতে। নাক লম্বা ও সোজা, অভিজাত শৈলীর প্রতিচ্ছবি। তার হেঁটে যাওয়া, তাকানো, এমনকি নিঃশ্বাস নেওয়াটাও যেন এক নিখুঁত দৃশ্য। একজন মানুষ নয়, যেন একটা জীবন্ত কবিতা। তার প্রতিটি পদক্ষেপ মধ্যাকর্ষণে অস্বীকার করে, মসৃণ কিন্তু দৃঢ়। সূর্যের সোনালি আভা তার উজ্জ্বল চুলে মিশে সোনালি জলজলে দৃপ্তি ছড়াচ্ছে। তার অলিভ সবুজ চোখে এক ধরনের প্রখর তীক্ষ্ণতা, যা দেখার সাথে সাথে মনের গভীরে পৌঁছে যায়। ফিওনাকে মুহূর্তেই এক ঘোরের মধ্যে ফেলে দেয়। জাসপারের খোলা শার্টের কলার থেকে উকি দেয়া ঘাড়ে সযত্নে করা সবুজ রঙের ড্রাগন চাচুটি তার স্বর্গীয় অথচ ভয়ঙ্কর অবস্থানের নিদর্শন। জাসপার নিঃশব্দে তার সামনে এসে দাঁড়ায়। ফিওনার চোখ বিস্ফোরিত, সে নির্বাক। তবে ফিওনার মনোযোগ চেনে নেয় জাসপারের ডান ঘাড়ে এক অদ্ভুত চাচুটির আকার এতটাই বিস্ময়কর যে মনে হচ্ছে চামড়ার অংশ তার শিরা উপশিরার মতো মিশে গেছে শরীরে। সবুজ রঙের এই ট্যাটু কাঁধ থেকে কানের নিচ পর্যন্ত বিস্তৃত ড্রাগনের ছাঁচে গড়া। এর উজ্জ্বলতা এমন যে স্বাভাবিক ট্যাটু বলে মনে হয় না। ফিওনার মস্তিষ্কে সমস্ত শব্দ বন্ধ হয়ে গেছে। একমাত্র অনুভূতির টুকু এখন তার সামনে দাঁড়িয়ে থাকা জাসপার, যে একাধারে রহস্যময়, ভয়ঙ্কর আর অতুলনীয়ভাবে আকর্ষণীয়। ফিওনা এক নিমেষে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার মনে হচ্ছিল
প্রতিটি মুহূর্ত স্ফটিকের মতো স্বচ্ছ। তার তার সামনে দাঁড়িয়ে থাকা জাসপার এক মায়াবী অঙ্কুর, এক অদ্ভুত মূর্তিমানব রূপকথার রাজপুত্র। তবে যে জিনিসটি সত্যি তাকে হতভম্ব করে রেখেছিল তা ছিল তার পাশে থাকা লিনের মুখাব একরকম অবশীলন। চোখের পাতা একেবারে আটকেই গেছে। সে এক অজানা রাজ্যে হারিয়ে গেছে, যেখানে এতদিন সে কল্পনা করেও দেখতে পায়নি এমন এক সুদর্শন পুরুষ। লিনের চিত্তাকর্ষক দৃষ্টি তখন জাসপারের ঠোঁটের দিকে নিবদ্ধ। হালকা রক্তিম বেগুনি সেই ঠোঁট, সূর্যের আলোতে রাঙানো গোলাপের পাপড়ে। ফিওনার মনোযোগ সম্পূর্ণরূপে লিনের প্রতিক্রিয়ার উপর কেন্দ্রীভূত। জাসপার সামনে এসে দাঁড়িয়ে থাকার ফলে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়েছে। ফিওনার হৃদস্পন্দনে ত্বরান্বিত হয়ে উঠছে। জাসপার অরিজিন গলা সামান্য খেকিয়ে নিলে তার কণ্ঠস্বরে অদ্ভুত মাধুর্য ছিল। পৃথিবীর সব ক্লান্তি আর বিষাদকে দূরে সরিয়ে এক স্নিগ্ধ অনুভূতি ছড়িয়ে দিল। কি হলো? এভাবে কি দেখছো? কোথায় যাচ্ছিলে তোমরা? প্রশ্নটি ছিল খোলামেলা, কিন্তু তার চোখের চাহনি এক অসীম গভীরতা বই নিয়ে আসলো। ফিওনা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আপনি ইউনিভার্সিটির সামনে এই সময় কি করছেন? জাসপার হেসে উত্তর দিল, এখানে কিছু কাজ ছিল, কিন্তু তোমাকে দূর থেকে দেখলাম তাই চলে আসলাম। ভাবলাম আজ ভালো করে আড্ডা দিয়ে যায়। লিন ফিওনার পাশে দাঁড়িয়ে হঠাৎ উপলব্ধি করলো যে এই সুদর্শন পুরুষটি ফিওনা পরিচিত। সে দ্রুত ফিওনার দিকে তাকালো। ফিওনা বিষয়টি বুঝতে পেরে সংকোচ মুক্ত কণ্ঠে বলল, ও হচ্ছে লিন। ও আমার খুব ভালো বন্ধু। আর এই হলো জাসপার অরিজিন, যিনি আমাকে সেদিন বাঁচিয়েছিল। লিনের মুখে এক চকচকে হাসি ফুটে উঠল, কিন্তু তার হৃদস্পন্দন তার সঠিক সঙ্গীতই হারিয়ে ফেলেছে। সে অনুভব করলো এই ব্যক্তির নাম শুনেই সে প্রায় অজ্ঞান হতে বসেছে। মুহূর্তের মধ্যে সে ফিওনার উপর ঝুঁকে পড়লো। সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। লিন, কি হচ্ছে? স্বাভাবিক থাকো, ওনার সাথে এমন করো না। এখন তাদের মধ্যে সবার এক উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছিল। জাসপার এক পা সামনে রেখেই বলল, চলো কফি শপে যাই, কিছুটা রিফ্রেশ হতে হবে। জাসপার আগে আগে হাঁটা শুরু করলো। ফিওনা আর লিন একটি অদ্ভুত ঝড়ের মধ্যে নিজেদের ধাক্কা দিয়ে পড়ে গেল আর সঙ্গী হিসাবে চললো কফি শপে। কফি শপের দরজা প্রবেশের সঙ্গে সঙ্গে গরম বাতাসে স্নিগ্ধতার ঝোঁক বয়ে যায়। ফিওনা কল্পনাতে ডুবে গেল। মনে মনে ভাবতে লাগলো, কি অদ্ভুত এই মুহূর্ত, যেখানে একটি কফি শপের সাথে জীবনের এমন এক অদ্ভুত পড়া বাস্তবতার ছোঁয়া লেগেছে। জাসপার চেয়েছিল ফিওনার সাথে একান্তে কথা বলতে, কিন্তু লিনের উপস্থিতি তাকে ভীষণভাবে বিরক্ত করছিল। প্রতিটি মুহূর্তে লিন যেন তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। জাসপার নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও তার ভ্রু কুঁচকে উঠেছিল। মনে হচ্ছিল ফিওনার সাথে এই অপ্রয়োজনীয় তৃতীয় ব্যক্তির উপস্থিতি তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মনে মনে জাসপার ভাবছিল, এটাকে এখন কি করে সরাবো? তবুও বাইরে থেকে সে নির্লিপ্ত থাকার চেষ্টা করছিল। মুখে এক হাসি রেখে ফিওনার দিকে তাকিয়ে ভাবল, কত সহজে মানুষগুলো নিজেরা নিজেদের জন্য এত বড় জটিলতা তৈরি করে। কফি শপের একটি নির্দিষ্ট টেবিলে অবশ্যই তিনজনে বসেছে। পরিবেশটা ছিল স্নিগ্ধ, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা বিরাজ করছিল। জাসপারের মস্তিষ্কের ভাঁজে ভাঁজে ছিল সংকোচ। এই পৃথিবীর খাবার তার ড্রাগন শারীরিক প্রকৃতির সাথে খাপ যায় না। বুঝে শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে সে অবশেষে অর্ডার করলো শুধুমাত্র ডার্ক রোস্ট কফি। এই কফির মিশ্রণে যে ঝাঁঝালো মশলার গন্ধ আর সুমাত্রা দ্বীপের পাথরের গন্ধ তা জাসপারের ভেতরে বিস্ময়কে খুঁচিয়ে তোলে, তার রাগান্বিত মনের শান্তির পরশ দেয়। অন্যদিকে ফিওনা আর লিন একান্তেই মেতে উঠছে নিজেদের আলোচনায়। তারা অর্ডার করেছে কোল্ড ব্রিও কফি, মৃদু শীতল পানীয় যা চুমুকে চুমুকে তারা মুহূর্তগুলোকে উপভোগ করেছে। হাসির ফোয়ারায় ছড়িয়ে পড়ে দুজনের মাঝে, কথাবার্তা ছড়িয়ে গড়িয়ে যায় সহজেই। কিন্তু জাসপারের কফিতে মৃদু চুমুক দিতে দিতেই তার রক্তের স্রোত ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। ওদের এই অবাধ হাসি ঠাট্টা আর কথাবার্তা তার স্নায়ুকে অসহনীয় ভারে চেপে ধরেছিল। জাসপার এতটাই বিরক্ত ছিল যে তার পুরো
মনোবল দিয়ে সেই রাগকে চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ লিনের মোবাইলে একটি কল আসে। জরুরি কারণে তাকে বাসায় ফিরতে হবে। লিন ফিওনা আর জেসপারকে বিদায় জানিয়ে কফি শপ ছেড়ে চলে যায়। বিদায় নেয়ার মুহূর্তে জেসপারের মনের এক কোণায় স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করে। শেষমেশ ফিওনার সাথে একান্তে কিছু সময় কাটানো যাবে। কিন্তু ফিওনার মনে ছিল ওদের লিনে চলে যাওয়ার পর এই একান্ত মুহূর্তে জেসপারের সাথে একা বসে থাকার অস্বস্তি ক্রমশই বাড়ছিল তার ভেতরে। সেই নীরবতা চারপাশে সমস্ত শব্দকে ঢেকে দিচ্ছিল। ফিওনা আর কফিতে একে একে চুমুক দিচ্ছিল, তবে জেসপারের চোখ থেকে সে কিছুতেই পালাতে পারছিল না। জেসপার আর সহ্য করতে না পেরে নিজের নীরবতার পর্দা ভেঙে জিজ্ঞেস করলো। তুমি কি অস্বস্তি বোধ করছো? ফিওনার চোখে মুহূর্তের জন্য বিস্ময়কর ছাপ ফুটে উঠল, কিন্তু সে মুখ থেকে কিছু বলার আগে জেসপার আবার বলল, তোমার চুপ করে থাকাটা বেশ অসহ্য লাগছে। আমার মনে হচ্ছে তুমি কোনো ব্যাপারে বেশ চিন্তায় আছো। না, ঠিক তা নয়, আমি শুধু একটু বিভ্রান্ত হয়েছি আসলে। জেসপার তখন গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিওনার দিকে। মনে দোলা দেওয়া প্রশ্নের প্রতিটি উত্তর সে আগে জানে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, মৃদু রহস্যময়। ফিওনার অন্তর্গত অস্বস্তি অবশেষে তার বোধগম্যতার সীমা ছাড়িয়ে গেল। ফিওনা কণ্ঠে এক মৃদু প্রশ্নের সুর তুলে বলল, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে তো চীনের বাসিন্দা মনে হয় না। জেসপার নিজের ভেতরে সমস্ত বিচ্ছিন্নতা সহিংসত করে গম্ভীর সুরে জবাব দিল, আমি গ্রিসের পেট্রো শহরের অধিবাসী। এখানে এক বিশেষ কাজের খাতিরে এসেছি। ফিওনা থমকে গেল, চোখের মণিতে বিস্ময়ের ঝলকানি। সত্যি আপনি গ্রিসের? তার কণ্ঠের অভ্যন্তর থেকে আবেগ ঝলকে উঠল। জানেন, আমার জন্ম গ্রিসের পেট্রা শহরে। আমার বাবা ছিলেন ওখানকার বিখ্যাত বিজ্ঞানী। জেসপার চোখের কোণা এক প্রকার হতচকিত অভিব্যক্তি ফুটে উঠল, যদিও তা ছিল খুবই অল্পক্ষণের জন্য। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তাহলে গ্রিসের? তবে এখানে চীনে কেন? আমি আমার গ্র্যান্ডপার কাছে থাকি। আমার মা ছিলেন চীনের আর বাবা গ্রিসের। তারা দুজনেই এক দুর্ঘটনায় আমার ছোটবেলায় মারা যান। ফিওনা মৃদু দীর্ঘশ্বাস ফেলে বিষাদমাখা কণ্ঠে উত্তর দিল। জেসপারের মনে মুহূর্তের জন্য এক অপ্রত্যাশিত বিরক্তির স্রোতই বয়ে গেল। এসব তার কাছে মানবজাতির চিরস্থায়ী দুর্বলতা। সে মুখে কিচ্ছু না বললেও ভেতরে ভেতরে ফুঁসে উঠল। উফ, শুরু হলো আবার এই বিরক্তিকর মানবিক আবেগের গল্প। এই হিউম্যানরা এমন ইমোশন কোত্থেকে পায়? ভাগ্যিস আমার ভেতরে সব অসহ্য আবেগের কোনো প্রোগ্রামিং নেই। তার চোখে ভ্রু সামান্য কুঁচকে উঠল, কিন্তু মুখে তখন রহস্যময় শান্তি বিরাজ ছিল। ফিওনার এই কথাগুলো তার কাছে ছিল মানসিক এক বোঝার মতো, যা সে পুঙ্খানুপুঙ্খন বিশ্লেষণ করতে চাইছিল না। জেসপারের প্রশ্নটি হঠাৎ ভেঙে দিল ফিওনার চিন্তাধারা। খুবই দুঃখজনক ঘটনা তোমার জন্য। দুর্ঘটনা কিভাবে হয়েছিল? আর তুমি তখন কতটুকু? ফিওনা একটু দ্বিধায় পড়ে গেল। আজকে বাদ দিই, আরেকদিন বলবো। ফিওনা বলল কিছুটা দুঃখ নিয়ে। অন্তরালে জেসপার একটি স্বস্তি নিঃশ্বাস ফেলে এবার ফিওনার কৌতূহল আবার জাগালো। আচ্ছা, আপনি চীনে কিসের জন্য এসেছেন? কোনো বিশেষ কাজে? সেই প্রশ্নটি করলো, কিন্তু তার দৃষ্টি ঘুরে ঘুরে জেসপারের মুখাবের দিকে আসছিল। জেসপার বিষয়টি ভালোভাবে অনুভব করলো। কি হলো? আমার দিকে তাকাতে অস্বস্তি বোধ করছো? তার কণ্ঠে একরাশ মৃদু কৌতূহল ছিল। ফিওনা কিছুটা লজ্জিত হয়ে বলল, আপনি আজকে মাস্ক আর সানগ্লাস ছাড়া আসলেন কেন? জেসপার চোখের কোণে এক কৌতূহল নিয়ে বলল, ওইগুলো একটা বিশেষ কারণ। একদিনই পড়েছিলাম, এখন আর দরকার নেই। ফিওনা আশেপাশে তাকাতে দেখতে পেল সেখানকার প্রতিটি মেয়ের চোখ জেসপারের প্রতি ধাবিত। অসাধারণ সেই যুবকের প্রতি তাদের মুগ্ধতা তার মনে অস্বস্তির ঢেউ তুলে দিল। একটি ক্ষণস্থায়ী রাগ উন্মোচিত হলো তার মুখাবে। সে দৃঢ় কণ্ঠে বলল, পরের বার মাস্ক আর সানগ্লাস পরেই আসবেন। জেসপার অভিব্যক্তিতে কিছুটা চমক ফুটে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে হাসল। ফিওনার উক্তি জেলাসের ইঙ্গিত দিচ্ছিল, যা তাদের মধ্যে অস্পষ্ট সীমারেখা সৃষ্টি করছিল। দুজনের মধ্যকার এই টানাপোড়েনের আবহাওয়া তাদের কথোপকথনের মধ্যে সুদর মতো দুর্বলতা সৃষ্টি করছিল, যেখানে আবেগের সূক্ষ্ম আঁচড় পড়তে থাকলো। তবে এই সবকিছু ফিওনার দিক থেকে, জেসপারের দিক থেকে এইসব কেবল তুচ্ছ জিনিস মাত্র। আচ্ছা, কি যেন জিজ্ঞেস করেছিলাম? আপনার বিশেষ কাজ কি চীনে? আমি কি জানতে পারি? ফিওনা কিছুটা অনিচ্ছুক কিন্তু কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করলো, তার কণ্ঠস্বরে চাপা উদ্বেগ। জেসপার টেবিলের
উপর হাত রেখে কিছুটা গম্ভীর হয়ে বলল, হ্যাঁ অবশ্যই। আসলে আমি একটা সায়েন্স ল্যাব তৈরির কাজ করছি গ্রিসে। তো আমার কিছু ধারণা আর অভিজ্ঞতা দরকার, তো এখানে এসে কিছু ল্যাব ঘুরে দেখতে চাই। দূর থেকে ফিওনা গলা তুলে জানালো, ওহ, এটা তো খুব বড় সড়ো কাজ। আমার গ্র্যান্ডপা চেন সিং চীনের বিখ্যাত বিজ্ঞানী। আমি আপনাকে তার ল্যাবে নিয়ে যেতে পারবো। ও মাই গড, উনি তো আমার গ্র্যান্ডফাদার। ওনার নাম অনেক শুনেছে, তবে উনি তো আমাকে অ্যালাউ করবেন না। ফিওনা দ্রুত বলল, আরে, আমি আপনাকে নিয়ে যাব। গ্র্যান্ডপা একটা বিশেষ কাজে লন্ডনে গেছে। এই সুযোগে আপনাকে আমি না হয় হেল্প করলাম। এতে তো আর কোনো ক্ষতি নেই, শুধু ল্যাবটা ঘুরেই তো দেখবেন। আর ইউ শিওর? তাহলে কবে নিয়ে যাবে ল্যাবে? জাসপার প্রশ্ন করলো। তার কণ্ঠে আগ্রহের ছোঁয়া ছিল। ফিওনা হাসি মুখে উত্তর দিল, আগামীকালকেই নিয়ে যাব, কালকে ভার্সিটি ক্লাস শেষই। ফিওনা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। বিল দেওয়ার জন্য ক্যাশিয়ারের দিকে এগিয়ে যায়। আর জাসপার প্রতিবাদ করতে চাইলে ফিওনা বাধা দেয়। আজকের কফির বিল ফিওনাই দিতে ইচ্ছুক, তাই জাসপার কেবল তাকিয়ে থাকলো সেদিকে। বিল মিটিয়ে ফিওনা যখন ফিরে আসে, জাসপারও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে আরেকটা কফির অর্ডার করে নিয়ে নেয় হাতে। কফি ট্রাভেল মগ নিয়ে হাঁটা শুরু করে, সেটাই তার সঙ্গী হবে। কফি শপের দরজা দিয়ে বেরিয়ে এসে জাসপার গাড়ির সামনে দাঁড়ায়। সূর্য তখন পশ্চিম আকাশে ম্লান আলো চড়াচ্ছে, আর সেই আলোতে জাসপারের অলিভ গ্রিন সবুজ চোখে এক ধরনের অনবদ্য রহস্যের আভা দেখা যায়। ফিওনা ভার্সিটির দিকে পা বাড়ায়, কিন্তু কিছু দূর গিয়ে পেছনে ফিরে তাকায়। জাসপার তখন তার কফির মগের স্ট্রুতে আলতো করে চুমুক দিচ্ছে, কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ ফিওনার দিকে। এক ধরনের অমুক তীক্ষ্ণতা, গভীর ভাবনা নিমগ্ন। ফিওনা মৃদু হেসে হাত নাড়ায়, বিদায়ের সংকেত দেয়। জাসপার সামান্য মাথা ঝুঁকে সম্মতি জানায়, কিন্তু তার ঠোঁটের কোণে দেখা দেয় এক ফ্যাকাশে রহস্যময় হাসে। ফিওনা আবার সামনের দিকে তাকে ভার্সিটির পথে হাঁটা ধরে। জাসপার তখনও দাঁড়িয়ে কফির স্ট্রতে শেষ চুমুক দিয়ে চোচের কোণায় আবারও স্পষ্ট হয় তার ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসে। মনে মনে বলে, বোকা মানবী, কত সহজে ভরণের মতো। হিউম্যানরা আসলে খুব বোকা, তারা যা দেখে তাই বিশ্বাস করে। গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে পড়ে জাসপার। ইঞ্জিন চালু করতে গাড়ির ভেতরে থেকে তার মুখে ফুটে ওঠে এক অব্যক্ত আত্মতুষ্টির ছাপ। কালকের পরিকল্পনা সফল হবে। তার নিজের মনে বিড়বিড় করে সমস্ত পথ ধরে। তার মাথায় ঘুরছে সেই সূক্ষ্ম চক্রান্ত যার শিকার ফিওনা হতে যাচ্ছে, আর ফিওনাও বোকা হয়ে তা বুঝতেও পারছে না। জাসপার জানে তার উদ্দেশ্য পূরণ হতে আর দেরি নেই। কেমন ঘটনার পরিণতি অপেক্ষা করছে আগামীকাল? ফিওনাকে কি বিপদের মুখোমুখি হতে হবে? জাসপারের পরিকল্পনা কি সফল হবে, নাকি তা ভেস্তে যাবে? ফিওনা কি তার স্বাভাবিক জীবন ফিরিয়ে পাবে, নাকি জাসপারের অন্ধকার জগতে পা রাখবে? পিকিং ইউনিভার্সিটি ক্লাসরুম আজকের সন্ধ্যাটা এক ভিন্ন আবহ বয়ে এনেছে। পরীক্ষার সুবাদে ভার্সিটি বন্ধ, তবে ভার্সিটিতে কোচিং ক্লাস শুরু করা হয়েছে। প্রফেসর চি ঝাং আজ জীববিজ্ঞানের এক অদ্ভুত রহস্যময় অধ্যায় নিয়ে আলোচনা করছেন। ড্রাগন নামের কিংবদন্তি প্রাণী। শীতল বাতাসের স্পর্শে শিক্ষার্থীরা ড্রাগনের ইতিহাসে হারিয়ে যাচ্ছে। তাদের কল্পনার পথে ভেসে উঠছে ভয়ঙ্কর কিন্তু একই সাথে মোহময় এক সত্তা। প্রফেসর তার গম্ভীর কণ্ঠে ব্যাখ্যা করতে শুরু করলেন। ড্রাগন মহাকালের বুকে বিলুপ্ত এক প্রাচীন রহস্য। ইতিহাস বলছে ড্রাগনরা ছিল এক বিশালাকার মনস্টার, 20 ফুটেরও বেশি দীর্ঘ, শক্তিশালী পাখা আর অগ্নি নিক্ষেপের ক্ষমতা ছিল তাদের বিশেষত্ব। তাদের আঁশ ছিল যেমন ধাতব শক্ত, তেমনি অলংকৃত। প্রতিটি আঁশে সৌন্দর্যের আলো প্রতিফলিত হয়ে এক ভয়ঙ্কর সুন্দর বর্ণালীর তৈরি করত। তারা বায়ুর স্রোতের মতোই উড়তে পারত, আর তাদের তীক্ষ্ণ নখ আর তাদের দাঁত ছিল যেমন শানিত তলোয়ার। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের আগুন। একবার কোনো শিকারকে লক্ষ্য করলে সেই আগুন তার আত্মাকেও পুড়িয়ে ফেলত। ফিওনা ক্লাসে বসে তার চোখ প্রফেসরের দিকে থাকলো। মন ড্রাগনের ভয়াল ছায়ায় ঢেকে যাচ্ছে। তার মনের গহীনে এক ভয় জাগ্রত হয়। এমন এক প্রাণী যদি বাস্তবেই সামনে এসে দাঁড়ায়, তাহলে কি তার সাহস থাকবে মুখোমুখি দাঁড়ানোর? কিন্তু
ফিওনার চিন্তায় ভেসে আসে এক চিত্র। ড্রাগন বিশাল ডানা মেলে তার সামনে দাঁড়িয়ে আছে, আগুনের ফুলকি ছড়াচ্ছে চারিদিকে। ফিওনা নিজেই সেই আগুনে দগ্ধ হতে বসেছে। তার সারা শরীর ভয়ে এক প্রবল কম্পন এনে দিচ্ছে। তার মনে প্রশ্ন জাগে, এই ড্রাগনরা নিশ্চয়ই মানুষ খেয়ে ফেলে। যদি আমি কখনো এমন কোনো মনস্টারের সামনে পড়ি, নিশ্চিতভাবে হার্ট অ্যাটাক করেই মরে যাব আমি। তার কল্পনার এক মুহূর্তের জন্য তাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে। ড্রাগনরা কেন বিলুপ্ত হলো? প্রফেসরের প্রশ্নে ফিওনাকে বাস্তবতায় ফিরিয়ে আনে প্রফেসর গভীরভাবে উত্তর দেন। অনেকে বলে ড্রাগনরা মানুষের লোভ আর ক্ষমতার চাপে হারিয়ে গেছে, কিন্তু বিজ্ঞানী বিশ্বাস করেন তাদের শক্তি এতটাই প্রবল ছিল যে তাদের বাঁচিয়ে রাখা মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। তবে প্রতিপক্ষে ড্রাগনদের বিলুপ্তির কারণ আজও রহস্যের আড়ালে ঢাকা। ফিওনার শরীর শিরশির করে উঠে, তার ভেতরের সন্দেহ আরো গভীর হয়। তাহলে ড্রাগন কি এখনো কোথাও আছে? যদি আমি একদিন সত্যিকারের ড্রাগনের সামনে পড়ি, আমি কি বেঁচে ফিরবো? ফিওনা আজ ক্লাস শেষ করে ভারী মেঘলা মনের সঙ্গে পিকিং ইউনিভার্সিটির সবুজ গলি ধরে একা একা হাঁটছে। তার মনে আজ একটা অস্থিরতা কাজ করছে। ড্রাগনের গোপন ইতিহাস তার চিন্তাধারার সাথে মিশে গেছে। সব কিছুতেই অনাকাঙ্ক্ষিত টানা পড়েন। লিয়া ডরমিটরিতে ফিরে গেছে অনেক আগেই, আর লিনের বিশেষ কাজ থাকায় সে বাড়িতে চলে গেছে। ফিওনা নিজের মধ্যে অজানা অস্বস্তি নিয়ে একাই হাঁটছে। ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ায় একজন। প্রথমেই চমকে উঠে ফিওনা। মনে হচ্ছিল কার উপস্থিতি আগে টের পায়নি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে চিনতে পারে সে হাসপাতালে সেই পরিচিত চেহারা, ডক্টর লিও ঝান, ওয়াং লির নাতি। ফিওনার চোখে অবাকের ছাপ পড়ে। আপনি এখানে? ডক্টর লিও ঝান হালকা হেসে উত্তর দিলেন, হ্যাঁ, এদিকে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখে ভাবলাম একটু কথা বলি। ফিওনা কিঞ্চিত অপ্রস্তুত। আচ্ছা মিস ঝাং, কেমন আছেন? আজ সন্ধ্যায় ওনাকে দেখতে যাব ভেবেছিলাম। উনি আগের থেকে অনেকটাই সুস্থ। লিও ঝান একটু থেমে বললেন, তোমার কোনো আপত্তি না থাকলে বা সময় থাকলে চলো সামনে কফি শপে এক কাপ কফি খেয়ে নিই। ফিওনার মাথায় হঠাৎই জেসপারের কথা মনে পড়লো। আজ সন্ধ্যায় তার সঙ্গে ল্যাবে যাওয়ার কথা। সে তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বলল, সরি মিস্টার লি, আজ না, আরেকদিন খাবো, প্রমিস করছি। অন্যদিন সময় দেব, আজ একটু বিশেষ কাজ আছে। লিও ঝান ফিওনার মৃদু হাসিতে সমাধান পেয়ে বিদায় জানালো। তবে ফিওনা লক্ষ্য করেনি দূর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়েছে। শপের সামনে দাঁড়িয়ে থাকা সাদা গাড়ির কাচ ভেদ করে তাকিয়েছিল জেসপার। তার সবুজ চোখে শীতল রাগ জমা হচ্ছে। মনে মনে জেসপার নিজেকেই বলল, এই মানবটা আবার কে? ফিওনার বয়ফ্রেন্ড নাকি? কেন তো কাছাকাছি? এসব হিউম্যানদের মধ্যে কেবল আবেগ আর আবেগ। জেসপার পুনরায় নিজের মনে প্রান্তর থেকে পর্যবেক্ষণ করতে থাকে। এক ধরনের ঠান্ডা বিশ্লেষণাত্মক ভাব নিয়ে বলল, হিউম্যানটা কতটা নির্বোধ! তারা বিশ্বাস করে যে তারা সবকিছু বুঝতে পারে। এদিকে ফিওনা নিজের পথ ধরে এগিয়ে যায়। অজান্তেই সে রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। ফিওনা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়। তার চোখে ধরা পড়ে সামনে দাঁড়িয়ে থাকা সাদা রঙের গাড়িটি, যা তার জন্য একদমই অপরিচিত নয়। গাড়িটির শীতল মসৃণ শরীর আকাশে ঝুলে থাকা সাদা মেঘের মতন। ফিওনার মনে কোনো সন্দেহ থাকে না, এটাই জেসপারের গাড়ি। মুহূর্তেই তার চিন্তাগুলো একত্রিত হয় আর তার পদক্ষেপ দ্রুত হয়ে যায়। গাড়ির জানালার সামনে এসে দাঁড়াতে গাড়ির দরজা জাদুকরীভাবে খুলে যায়। জেসপার ভিতরে অপেক্ষমান, সময়ের কোনো সীমা নেই তার জন্য। ফিওনা এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসে পড়ে, তার মনে কৌতূহলের চেয়েও। কতক্ষণ ধরে এসেছেন? ফিওনার কণ্ঠে এক ধরনের অস্থিরতা। সে তার চিন্তার স্রোত থামাতে পারছে না। জেসপার তার দৃষ্টিকে এক নিমিষেই শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। ছেলেটা কে ছিল? ফিওনা হকচকিয়ে যায়, কিন্তু দ্রুত উত্তর দেয়, ও, উনি তো আমার গ্র্যান্ডপা চেন সিং এর পার্টনারের গ্র্যান্ডসন, ডক্টর লিউ ঝান। মিস ঝাংয়ের হসপিটালে ভর্তি, উনিই তার চিকিৎসা করিয়েছেন। জেসপার নীরব থাকে। তার ঠোঁটের কোণে হালকা এক অবজ্ঞার রেখা। কোনো শব্দ না করে গাড়ির ইঞ্জিনে জীবন সঞ্চার করে সে। তার চোখের সামনে রাস্তার দিকে স্থির। ফিওনা বুঝতে পারে না কি করছে, কিন্তু তার
মনে হয় কিছু একটা অনিশ্চিতভাবে বদলে যাচ্ছে। ফিওনা আবার প্রশ্ন করে। তার মানে আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? জাসপার ছোচের কোণে দিয়ে এগিয়ে এক ঠান্ডা হাসি দেয়। তার কণ্ঠে শীতল দৃঢ়তা ভেসে আসে। আমি কারোর জন্য অপেক্ষা করি না ফিওনা, সময় উল্টে আমার জন্য অপেক্ষা করে। ফিওনার হৃদয় তখনও বিড়বিড় করছে, চোখে অদ্ভুত বিস্ময়। জাসপার ধীরে ধীরে তার মনে জড়িয়ে পড়া প্রশ্নগুলোকে আরও গভীরে ঠেলে দিচ্ছে। তবে তার চোখে আত্মবিশ্বাস যা ফিওনাকে আরও বিভ্রান্ত করে। গাড়িটি মসৃণভাবে এসে থামে ফিওনার বাড়ির সামনে। রাতের আলোর নিচে সাদা দেয়ালগুলো আরও স্ফটিকের মতো ছকছক করছে। ফিওনা গাড়ির জানালার দিকে তাকিয়ে দেখে তার বাড়ির চেনা, কিন্তু তার মনে তখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জাসপার কিভাবে তার বাড়ির ঠিকানা জানলো? একবার তো ফিওনাকে তাকে বলোনি। তার কপালে একটুখানি ভাঁজ পড়ে, সে চিন্তায় ডুবে থাকে। কিন্তু জাসপার তার প্রতিটি চিন্তাকে সহজে পড়ে ফেলতে পারে। তার মুখে এক ধরনের প্রশান্তি, কিন্তু সেই প্রশান্তির আড়ালে এক নিখুঁত শীতলতা। ভাবছো কিভাবে তোমাদের ঠিকানা জানলাম, তাই না? জাসপার ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে ওঠে, কণ্ঠে অদ্ভুত এক আত্মবিশ্বাসের ধারা। মনে হলো পৃথিবীর সব কিছুতেই তার নখদর্পণে। মিস ফিওনা, আমি এখানে ল্যাব তৈরির কাজে এসেছি। চীনের প্রতিটি বড় বিজ্ঞানের নামই আমার মুখস্থ। আর মিস্টার চ্যান সিং এর মতো বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি চিনব না, তা কি হয়? ফিওনা একটু হেসে ফেলে। মৃদু হলো সেই হাসিতে কিছুটা অস্বস্তি মিশে থাকে। আপনি সবই জানেন তাই না? ফিওনা একটু দ্বিধায় বলল। সবকিছুই যেন আপনার জানা। সব কিছু নয়, জাসপার তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। কিছু কিছু জিনিসের জন্য আমার অপেক্ষা করতে হয়। ফিওনা তার কথার অর্থ পুরোপুরি বুঝতে পারে না, তবে মনে হয় এই লোকটা প্রতিটি মুহূর্তেই ধাঁধার মতো কিছু রেখে যায়। জাসপার হঠাৎই প্রশ্ন করে। আচ্ছা, বাড়িতে এই মুহূর্তে কে কে আছে? জাসপার তার দিকে এক পলক তাকিয়ে থাকে। সেই উত্তরটি আগে থেকে জানে। ফিওনার উত্তরের আগে তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠছে। কেউ না, বললাম তো। ফিওনা একটু হাসি নিয়ে বলে। গ্র্যান্ডপা লন্ডনে আর মিস ঝাং হসপিটালে। আমরা সোজা ল্যাবে প্রবেশ করব, এতে কোনো প্রবলেম হবে না। জাসপার তখন আর কোনো কথা বলে না, ফিওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখের ভেতরে ফিওনার সমস্ত কথা লুকোনো, তার চোখের গভীরতা যা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সে কেবল বলল, চলো, সময় অপচয় করার কোনো মানেই হয় না। তারপর ফিওনা দ্রুত সামনের পথ ধরে এগিয়ে যায়, আর জাসপারও তার পেছনে সঙ্গ দেয়। তাদের দুজনের গন্তব্য একটাই, মিস্টার চ্যান সিং এর সেই গোপন ল্যাবের সামনে এসে দাঁড়ালো দুজন। ফিওনা দ্রুততার সাথে কিপ্যাডে পাসকোড টাইপ করলো। মুহূর্তের মধ্যেই সক্রিয় দরজাটি এক মৃদু শব্দে খুলে গেল। ফিওনা আর জাসপার একসাথে ধীরে ধীরে ল্যাবের ভেতর প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই ফিওনার চোখের সামনে ধরা পড়লো তার পরিচিত সেই বিশাল রুম। সাদা দেয়ালগুলো থেকে প্রতিফলিত আলো গোটা পরিবেশটাকে এক ধরনের উজ্জ্বল মোলায়েম আভা দিয়েছে। চারিপাশে সারি সারি দাঁড়িয়ে থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রতিটি যন্ত্র, প্রতিটি মেশিন নিখুঁতভাবে সাজানো, যেন এখানে এক মুহূর্তের জন্য বিশৃঙ্খলা ছিলই না। এটা হলো মাইক্রোসেল ডিটেক্টর। ফিওনা একটার পর একটা যন্ত্রের দিকে ইঙ্গিত করতে থাকে। এটা দিয়ে কোষের পরিবর্তন দেখা হয়। আর ওটা হলো জেনেটিক এনহ্যান্সার, যা মূলত প্রাণীদের ডিএনএ পরীক্ষার জন্য তৈরি। ফিওনার প্রতিটি কথা জাসপার তার পাশে পায়চারি করে। তার হাত একের পর এক যন্ত্রের উপর দিয়ে যায়। সে প্রতিটি বস্তুকে স্পর্শ করে দেখে যাচ্ছে। সে দেখে প্রতিটি যন্ত্র নতুনের মতো ছকছক করছে, পরিষ্কার, তার গোছানো, ঠিক তার করা কিছুদিন আগের সেই ধ্বংসযজ্ঞের কোনো চিহ্নই নেই। জাসপার ছোঁচে এক বীর্যপাতক হাসি ফুটে ওঠে। সে স্মরণ করে সেদিনের সেই প্রলয়, যখন তার অগ্নি দৃষ্টিতে এই গোটা ল্যাব ছাই হয়ে গিয়েছিল, যন্ত্রপাতি গুড়িয়ে কাঁচ ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। আর আজ আবারও সবকিছু নতুন করে গোছানো। হাসি চাপতে পারল না জাসপার। তার ঠোঁটের কোণে বিদ্রুপ জমে উঠল। সবকিছু কেমন পরিষ্কার, সুন্দরভাবে সাজানো হয়েছে। তার কণ্ঠে হালকা তাচ্ছিলের আভাস। এই ল্যাব তো সেদিন কিয়ৎক্ষণের মধ্যেই তছনছ হয়ে গিয়েছিল, এখন একদম নতুন। খুব দক্ষতা দেখিয়েছে তারা। ফিওনা তার দিকে কৌতূহলী চোখে তাকায়। আপনি কি কিছু বললেন? কিছু না মিস,
শুধু ভাবছি মানুষ জিনিস মেরামত করতে খুবই দক্ষ, কিন্তু সম্পর্ক মেরামতের সময় তারা তেমন সফল হয় না। তার কণ্ঠে হালকা তাচ্ছিলের আভাস। ফিওনা তার দিকে কৌতূহলী চোখে তাকায়। তার কণ্ঠের শীতলতা ফিওনার মনে আরও কৌতূহল তৈরি করে, কিন্তু সে কিছুই জিজ্ঞেস করে না, একপাশে সরে দাঁড়ায়। জ্যাসপার চারপাশটা আবারও একবার ভালো করে পর্যবেক্ষণ করে। তার চোখ চকচক করে উঠে ল্যাবের নিখুঁত বিন্যাস থেকে। আমার ল্যাবটাও ঠিক এমনভাবেই তৈরি করব। মিস্টার চ্যান সিং এর রুচি খুবই উন্নত। ফিওনা তার দিকে এক নজর তাকিয়ে বলে, হ্যাঁ, গ্র্যান্ডপা সত্যি খুব খুঁতখুঁতে, প্রতিটা ছোট বিষয়েও তার অগাধ মনোযোগ। এবার তার দৃষ্টি হঠাৎ পড়ে পাশে সেই গোপন কক্ষের দরজার দিকে। সেটি যেখানে আছে ঠিক তার পেছনে জমে থাকা রহস্যের বাতাস। দৃষ্টির ইঙ্গিত বুঝতে পেরে জাসপার পায়চারি করতে করতে দরজাটার কাছে এসে দাঁড়ায়। হালকা গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ফিওনা, এটা কিসের রুম? ফিওনার কণ্ঠে একটু কম্পিত হয়ে যায়। এটা সিক্রেট রুম। এখানে গ্র্যান্ডপা আর ওয়াংলি কোনো এক গোপন প্রকল্পের কাজ করছে। এখানে কেউ প্রবেশ করতে পারে না বিশেষ অনুমতি ছাড়া। জাসপার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, মুখে এক অদ্ভুত হাসির ছায়া খেলে যায়। সে এরই মধ্যে একটা চিন্তা ভাবেছে। তাহলে তো আমার ল্যাবে আমার একটা সিক্রেট রুম তৈরি করতে হবে। এই ধারণাটা বেশ আকর্ষণীয়। জাসপার নিজে চোয়াল শক্ত করে বলে উঠল। ফিওনা দ্রুত আচ্ছা চলো এই রুমে প্রবেশ করে দেখা যাক এখানে কি কি রাখা আছে। এটাও দেখে নেওয়া উচিত। তো মাথা নেড়ে বলল, না, এটা তো নিষিদ্ধ। গ্র্যান্ডপা অনুমতি ছাড়া কাউকেই এখানে ঢুকতে দেন না, ইভেন আমাকেও না। জাসপার তার গাঢ় চোখে এক ঝলক বিদ্রুপের হাসি আনল। ফিওনা, তুমি এতটাই বোকা এটা জানো না যে এই পৃথিবীতে যা কিছু নিষিদ্ধ তার বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তার কথার মধ্যে ছিল এক ধরনের তীক্ষ্ণতা যা ফিওনার বুকের গভীরে কাঁপন তুলো। ফিওনা একটু থেমে নিঃশ্বাস নিয়ে জাসপারের দিকে ফিরে বলল, আমি আমি এই রুমের পাসকোড জানি না। তার কণ্ঠে হতাশা ছিল। সে নিজেই এই অজানা দ্বারে পৌঁছে হতাশ হয়েছিল পূর্বে। জাসপার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফিওনার মনের গভীরে কথা সে পড়ে ফেলেছে। তার ভিউ একটু কুঁচকে গেল, তবে সেটা কিছুটা বিদ্রুপের মিশ্রণ। তুমি চাইলেও গ্র্যান্ডপা তোমাকে এই রুমে ঢোকার অনুমতি দেয়নি? ফিওনা একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, মাঝে মাঝে এই রুম থেকে অদ্ভুত শব্দ আসে। আমার মনে হয়েছে ওখানে কিছু আছে, কিন্তু গ্র্যান্ডপা কখনো আমায় কিছুই বলেনি। আমারও ইচ্ছে হয় ভিতরে কি লুকিয়ে আছে তা দেখার। জাসপারের ঠোঁটে সেই বিদ্রুপের হাসিটা আরো গভীর হয়ে উঠল। অদ্ভুত শব্দ? অদ্ভুত শব্দ বলছ? হয়তো কিছু এমন লুকিয়ে আছে যা তোমার কল্পনার বাইরে, অথবা এমন কিছু যা সত্যিই ভয়ঙ্কর। তার গলার স্বরে একটা অন্ধকার শিহরণ ছিল, যা ফিওনার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সায়েন্টিস্টরা সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে ফিওনা, বিশেষত যখন সেটা বিপজ্জনক। জাসপার এবার দরজার প্যানেলের দিকে তাকিয়ে নিজের চোয়াল শক্ত করলো। তবে মনে হচ্ছে এটা জানার সময় হয়ে গেছে। ফিওনার মনে ভয় মিশ্রিত কৌতূহল দানা বাঁধল। জাসপার ফিওনার দিকে একরকম অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার গভীর চোখ দুটোতে সন্দেহের আভা। মেইন দরজার পাসওয়ার্ড জানো? মেইন দরজার পাসওয়ার্ড জানো, আর এটা জানো না? কিভাবে সম্ভব ফিওনা? তার কণ্ঠে অবিশ্বাস্য স্পষ্ট। ফিওনা একটু পিছিয়ে গিয়ে মাথা নিচু করে বলল, আমি সত্যিই জানি না। গ্র্যান্ডপা কখনো এই রুমের পাসওয়ার্ড বলেনি আমায়। জাসপার ঠোঁটের কোণে বিদ্রুপের ছাপ স্পষ্ট ফুটে উঠছে। তার চোখে মৃদু অস্বস্তি। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ফিওনা এমন গুরুত্বপূর্ণ তথ্য জানে না, কিন্তু তার চোখ দুটো হঠাৎ চকচক করে ওঠে। সে কোনো কৌশল বের করে ফেলেছে। এটা তো বায়োমেট্রিক পদ্ধতি। তোমার আঙুল রাখো ডিসপ্লেতে। ফিওনার চোখ বড় বড় হয়ে যায়। না না, সে দ্রুত বলল, পেছনে সরে এসে। গ্র্যান্ডপার কাছে এটা সিক্রেট অ্যালার্ট থাকতে পারে। যদি আমার আঙুলের ছোঁয়া পড়ে, সিগন্যাল সরাসরি তার কাছে চলে যেতে পারে। আমি জানি না তিনি কি ব্যবস্থা রেখেছেন। জাসপারের মুখে হাসি মিলিয়ে যায়, তার ভ্রু কুঁচকে যায়। এক ধরনের ধৈর্যহীনতা তার চোখে ফুটে উঠে। তুমি কি সত্যি এতটাই বোকা, নাকি বোকা বানাচ্ছ আমাকে? তুমি কি জানো না এই রুমের মধ্যে কি ধরনের তথ্য লুকানো থাকতে পারে? বুকের মধ্যে শিশির উত্তেজনা ভর করে, কিন্তু সে দ্বিধায় ভুগছে। আমি জানি না মিস্টার জ্যাসপার। গ্র্যান্ডপা আমায় নিষেধ করেছেন, আমি তার বিশ্বাস ভাঙতে চাই না।
জাসপার এক পা সামনে এগিয়ে এসে ধীরে তার মুখের কাছে গিয়ে বলল, বিশ্বাস? এই পৃথিবীতে একটি নিয়ম কাজ করে ফিওনা, আর তা হলো ক্ষমতা। তুমি যদি দুর্বল হও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর যদি শক্তিশালী হও তাহলে কাউকে বিশ্বাস করতে হবে না। এখন তুমি যা করছো তা হচ্ছে তোমার দুর্বলতা দেখানো। ফিওনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনের ভিতর এক ধরনের উত্তেজনা তীব্রতা বেড়ে যায়। ফিওনা নীরবতা দেখে জাসপারের চোয়াল তীব্রভাবে শক্ত হয়ে উঠল। তার ভেতরে জমে থাকা ক্রোধ এখন তার সামলানো যাচ্ছে না। তার তীক্ষ্ণ অলিভ গ্রিন চোখের চারপাশ রক্তিম আচ্ছন্নয় আভায় সেই চোখের গভীরে তাণ্ডবের আগুন জ্বলছে উঠেছে। তার নাকের ডগা রাগে লাল হয়ে উঠেছে, আর মুখের সেই সাধারণ সৌন্দর্য এখন কোনো পৈশাচিক রূপ ধারণ করেছে। সে এক মুহূর্ত দেরি না করে কড়া স্বরে বলে উঠে, ফিওনা, আমি বলছি তোমাকে এই দরজাটা খোলো এখনই। ফিওনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। জাসপারের আচরণে সে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছে। জাসপারকে এমন অবস্থা সে কখনো দেখেনি। এই ঠান্ডা দৃঢ় প্রতিজ্ঞ মানুষটার এইভাবে কি করে তার উপর রেগে যায়? তার অবাক দৃষ্টি এখনো জাসপারের উপর স্থির হয়ে আছে। কোনো সাড়া না পেয়ে জাসপার এক মুহূর্ত দেরি না করে ফিওনার হাত শক্ত করে চেপে ধরে। হঠাৎ করে এক প্রবল টানে তাকে দরজার ডিসপ্লের সামনে নিয়ে গেল। মনে হলো কোনো দুর্বল পুতুলকে টেনে আনা হচ্ছে। ফিওনার মুখে যন্ত্রণা ছাপ ফুটে উঠছে, কিন্তু জাসপারের মুখে কোনো দয়া বা অনুশোচনা নেই। ছাড়ুন আমায় জাসপার, লাগছে আমার। ফিওনার কণ্ঠে ব্যথা ফুটে ওঠে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। জাসপার জোর করে ফিওনার বুড়ো আঙুলটা ডিসপ্লেতে চেপে ধরে। প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, কিন্তু প্রত্যেকবার ডিসপ্লেতে ভেসে ওঠে একটাই বার্তা, পাসওয়ার্ড ডিনাইড। সেই বার্তা দেখে জাসপারের চোয়াল আবারও কাঠের মতো শক্ত হয়ে উঠছে। তার মুখের ভেতরে ক্রোধের ঢেউ আশ্রে পড়ছে। ফিওনা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি এতটাই কম যে জাসপারের হাতে বন্দী হয়ে যায়। ছাড়ুন আমায় জাসপার, ছাড়ুন বলছি, আমার খুব লাগছে। জাসপার থেমে যায়, তার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ফিওনার দিকে। তার চোখের চারপাশে রক্তাভ আলো জ্বলছে, আর সেই ক্রোধে এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার সামনে মানুষটাকেও যেন গিলে ফেলতে পারে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জাসপার ধীরে ধীরে ফিওনার হাত ছেড়ে দিল, কিন্তু তার মুখের সেই রাগ আর ভেতরের উত্তেজনা এখনো স্পষ্ট। ফিওনা তার হাতটা ধরে একটু দূরে সরে গেল। তার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করছে। জাসপারের এই অচেনা রূপ তাকে স্তব্ধ করে দিয়েছে। ফিওনার কণ্ঠে রাগে কাঁপছিল, তীক্ষ্ণতায় ভরা প্রশ্ন তার ছোট থেকে ঝরল। আপনার সাহস কিভাবে হয় আমার সাথে এমন ব্যবহার করার? আপনার আসল উদ্দেশ্যটা কি? কে আপনি? জাসপারের ঠোঁটে এক বিদ্রুপের হাসি ফুটে উঠল। তার চোখে একরকম দম্ভ ঝলসে উঠছে। বোকা মানবী। সে মৃদু হেসে বলে উঠল, তুমি সত্যি বুঝতে পারো না, তাই না? আমি বুঝেছি তোমার সাথে এইভাবে কিছু হবে না, তবে তোমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই হবে। তার কণ্ঠে শীতলতা ফুটে উঠল। এক অজানা শক্তির ছায়া ফিওনার চারপাশে নামতে শুরু করেছে। জাসপারের এগিয়ে এলো, তার চোখে এক অদ্ভুত দৃষ্টির ছায়া। তার আগে দেখবি আমার আসল রূপ। তার কণ্ঠে ছিল হুমকি। ফিওনা তুমি কি ঠিক থাকতে পারবে? যদি নিজের ভালো চাও তাহলে এখনই বলো, সিক্রেট রুমের দরজার কেমিক্যাল প্রতিরোধ করার উপায় কি? ওনার চোখ বড় বড় হয়ে গেল, তার সারা শরীর আতঙ্কে জমে গেল, কিন্তু সে মুখে শক্ত করে জবাব দিল, আমি কিচ্ছু জানি না, প্লিজ এখান থেকে বেরিয়ে যান। জাসপারের মুখ এক মুহূর্তের জন্য পাথরের মতো কঠিন হয়ে গেল। তার চোখে আগুনের ঝলকানি ফুটে উঠল। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করতে পারি। ফিওনা ভয় আর বিস্ময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যখন সে দেখল জাসপারের সারা শরীর এক অদ্ভুত শক্তির ঢেউয়ে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তার গায়ের রং পাল্টাতে শুরু করলো, আর এক প্রবল শক্তির ঝড় তাকে চারিদিকে থেকে ঘিরেই ধরলো। তার পেশিগুলো ফুলে ফেপে উঠল, তার চোখের রং বদলে এক তীব্র লালাপ আভায় পরিণত হলো। তার শরীরের প্রতিটি অংশে এক অমানবিক পরিবর্তন ঘটতে শুরু করলো। তাকে আর মানুষ বলা যায় না, সে এখন এক প্রাচীন
ভয়ঙ্কর ড্রাগনে রূপ ধারণ করেছে। ফিওনার পা থেকে মাথা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে গেল। সে ধীরে ধীরে পেছোতে লাগলো, কিন্তু তার চোখের সামনে ভয়ানক দৃশ্য থেকে চোখ সরাতে পারল না। জাসপার এখন সম্পূর্ণরূপে ড্রাগন হয়ে গেছে। তার লম্বা ডানা দুটো ছড়িয়ে আছে, তার মুকুটের মতন মাথা, সেই বিশাল চোয়াল, আর তার দেহের চারপাশে ঘুরে বেড়ানো আগুনের শিখা। এইসব ছিল এমন কিছু যা ফিওনার কল্পনাতেও আসেনি। এবার বুঝলে তুমি কার সাথে কথা বলছো? জাসপারের ড্রাগনের মতো ভয়ঙ্কর গম্ভীর কঞ্চ ফিওনার কানে প্রবেশ করলো। তুমি বেছে নাও ফিওনা, দরজা খুলবে নাকি আমার আসল শক্তির স্বাদ পাবে। মুহূর্তেই মধ্যেই ফিওনার শরীর অসাড় হয়ে গেল। বিশাল চেহারার ড্রাগন যে উচ্চতা 20 ফুট তার সামনে দাঁড়িয়েছিল। তার বিশাল ডানা ছড়িয়ে আছে, সেগুলো বনভূমির অংশ। সবুজ রঙের শরীর অরণ্যের গহীনে লুকিয়ে থাকা গাছের রঙকে ধূসরিত করছে। চোখ দুটো অলিভ গ্রিন, মর্মান্তিকভাবে জ্বলজ্বল করছে। অন্ধকারে তৃপ্তিময় উজ্জ্বলতার এক অশুভ দিক। লেজটি সাপের মতন সরু আর ক্ষিপ্র। ধারালো নখগুলো শত্রুর জন্য একটি ভয়ঙ্কর প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ল্যাবটি বিশাল উচ্চতার কারণে সেখানে তার নিজস্ব রূপে ফিরে আসা জাসপারের জন্য তেমন সমস্যা হয়নি। জাসপার ড্রাগন রূপের বিশালতা এক মর্মভেদী বাস্তবতার অভিজ্ঞতা এনে দিল, যা ফিওনার মনকে পুরোপুরি আচরণ করে ফেলল। ভয়ের এক শীতল ঢেউ তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। কিভাবে সম্ভব এমন কিছু? কি সত্যি? জাসপারের কঞ্চ গভীর ফিওনার কানে বেজে উঠল। তুমি কি বুঝতে পারছো না ফিওনা? আমি আর তোমার পরিচিত জ্যাসপার নই। আমি তোমার সামনে দাঁড়িয়েছি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন। ফিওনার মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে। এমন কিছু শুধুই একটা চিন্তায় ভরে গেছে। এই অদ্ভুত প্রাণী যে রূপে এখন সে তাকে আছে, সত্যি কি এটা নাকি কোনো মোটিভজম? ভয়ের কারণে হাত পা আর স্থির হয়ে গেল, সারা শরীর বরফে হয়ে গেল। তার জ্ঞান কিছুটা অন্ধকারে চলে যেতে লাগলো। না, সে মনে মনে চিৎকার করতে চাইছিল, কিন্তু কিছুই করতে পারল না। শেষ পর্যন্ত চোখের সামনে সব কিছু কালো হয়ে গেল আর সে জ্ঞান হারালো। জাসপার এখন ড্রাগন রূপ ধারণ করে। তার শক্তি, তার প্রতিশ্রুতি নিয়ে গোপন রুমের দিকেই তাকালো। ফিওনার অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে জাসপার ধীরে ধীরে নিজের মানব রূপে ফিরে আসে। তার শক্তিশালী ড্রাগনের চেহারার উজ্জ্বলতা ম্লান হয়ে যায় আর বদলে আসে একটি পরিচিত চেহারা, কিন্তু সৌন্দর্যের তীব্র বিরক্তির ছাপ। উফ, সে নিঃশ্বাস ফেলে বলে উঠছে, এই মানব জাতি কেন হতে দুর্বল? তাদের সুরক্ষিত রাখতে সক্ষম এমনকি একজনেরও শক্তি নেই। দরজার পাশে দাঁড়িয়ে সে ফিওনা দেহের দিকে তাকায়। হতাশা আর ছিল তার চোখে। কিভাবে সম্ভব? তোমাদের জ্ঞান, তোমাদের সমৃদ্ধি, এগুলো কিসের কাছে যদি আমার সামান্য ভয়ে তোমরা অজ্ঞান হয়ে যাও? অর্থহীনভাবে তার মাথা ঝাঁকিয়ে দেয়। সে ভেবেছিল মানব জাতির শক্তির খোঁজে এসে কিছু আলোকিত দৃষ্টি পাবে, কিন্তু এখানে এসে তার প্রত্যাশা বিপরীত প্রান্তে ঠেকে গেছে। তবে অপেক্ষা করো। সে অদ্ভুত এক হাসি মুখে এনে বলে, এটা তো কেবল শুরু। আমি তোমার জন্য আরো চ্যালেঞ্জ নিয়ে আসবো। জাসপার ধীর পায়ে ফিওনাকে কাঁধে তুলে নেয়। তার শক্তিশালী বাহু ঘিরে ধরে থাকে অপার বিশ্বাসের এক আবেগ। ফিওনার মাথাটি ঝুঁকে আছে, অজ্ঞান অবসন্নতা তার মুখাবে। তার দীর্ঘ বাদামি চুলগুলো জাসপারের পিঠে ঝুলে পড়ে এক ধরনের কোমল আচ্ছাদনে। ল্যাবের রহস্যময় পরিবেশ জাসপারের মনোযোগ গাঢ় সংকল্পের দিকে ফিরিয়ে নেয়। সে এক পাশে একটি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত কয়েকটি কিপ্যাডে আঙুল চালাতে শুরু করে। তার প্রতি অঙ্গভঙ্গি একটি সংকেত বহন করে। মিস্টার চ্যান সিং। সে টাইপ করতে থাকে, প্রতিটি অক্ষরে ভবিষ্যতের পাণ্ডুলিপি রচনা করছে। আমি আপনার আদরের একমাত্র নাতনি এলিসন ফিওনাকে আমার সাথে করে নিয়ে গেলাম। আমার ভাই অ্যাথিরনকে যেদিন মুক্ত করবেন সেদিন আবার নিজের একমাত্র নাতনিকে দেখতে পারবেন। আর যদি অ্যাথিরনের আর বিন্দুমাত্র ক্ষতি হয় তাহলে ফিওনার কি অবসাদ হবে আপনি স্বপ্ন কল্পনা করতে পারবেন না। সবশেষে আমার ইমেইল আইডি দিয়ে গেলাম, আমার সাথে যোগাযোগ করবেন। ল্যাবের
সাইফার আর সিক্রেটের মাঝে জাসপার তার কাজ সম্পূর্ণ করে। লিখিত বার্তা শেষে সে নিশ্চিত করে যে প্রয়োজন হলে সবকিছু উল্টে দেওয়ার জন্য প্রস্তুত। এই লড়াইয়ের মাঝে ফিওনাকে তার বাহুতে বয়ে নিয়ে চলা তারই এক অঙ্গ। জাসপার ফিওনাকে কাঁধে নিয়ে ল্যাবের প্রবেশদ্বার অতিক্রম করে আর তার পাজরা একান্ত হয়ে গেছে এই অন্ধকার জগতে, যেখানে বিজ্ঞান আর রহস্য অবিরাম তাপ আবহাওয়ার মতো ঘিরে রেখেছে। চাঁদ আলো ফোটাতে ব্যস্ত, তবে তার ভেতরের ধূসর সমুদ্রের অন্তর্নিহিত গোপনীয়তা ফিওনাকে পাচায় তুলতে জাসপারের শক্তি তার রক্তনালীতে রক্তের মতো প্রবাহিত হয়। অজ্ঞান অবস্থায় ফিওনার দেহটি বেশি শক্তির অভাব ভোগ করছে, অথচ তার সৌন্দর্য সেই ঘরানার আলো। জাসপার ফিওনাকে গাড়ির আসনে বসিয়ে রাখে, তার কোমল মুখটি শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে যখন সে ড্রাইভিং সিটে বসে। তার অলিভ গ্রিন চোখের অভিব্যক্তি হয়ে ওঠে অন্তর্গত যুদ্ধের সাক্ষী। সে ফিওনাকে কয়েক মুহূর্তের জন্য নিবিড়ভাবে দেখে। সময় থেমে যায়, তার গাঢ় চিন্তা ভাবনা। জাসপার বুঝতে পারে ফিওনার জীবন এখন তার হাতে, আর অ্যাথিরিয়নের মুক্তি ফিওনার হাতে। গাড়ি স্টার্ট দেওয়ার জন্য জাসপার গভীর নিঃশ্বাস নিয়ে তাতে চাপ দেয়। ইঞ্জিনের গর্জন গভীর অরণ্যের গর্জনের মতো সেই অন্ধকারের সাথে সাহসী পাড়ি জমাতে চায়। ফিওনা অজ্ঞান দেহটা নিরাপদে বসে আছে। সে এখন এক বিপদগ্রস্ত শিশু। অন্ধকার পথ ধরে চলতে থাকে, যেখানে প্রতিটি পাকা ঘনিষ্ঠ মনে করিয়ে দেয় নতুন অধ্যায়ের কথা। জাসপারের অঙ্গীকার ফিওনাকে বন্দি করা আর তার অজানা পথে নিয়ে যাওয়া, যেখানে এক নতুন বন্দি জীবন, এক নতুন লক্ষ্য তাকে অপেক্ষা করছে।